নমস্কার। দুর্গাপুজোর প্রাক্কালে আমি সুকন্যা রয় ঘোষ আবার হাজির হয়েছি গ্লোবালি বাঙালি ইউটিউব চ্যানেলে একটা দুর্গাপুজো স্পেশাল এপিসোড নিয়ে। যদিও এই বছর পুজোটা খুবই অন্যরকম, উৎসাহ উদ্দীপনা অনেকটাই কম, তাহলেও দুর্গাপুজোর সময় বাঙালিকে দমিয়ে রাখা বোধহয় অসম্ভব। তাই আমার মনে হয় আমরা সকলেই প্রায় নিজের মতন করে কোনো না কোনোভাবে পুজোর মানানসই একটা ব্যবস্থা নিশ্চয়ই করে নিয়েছি। তা সে ভার্চুয়াল পুজোই বলুন কিংবা অনলাইন কালচারাল প্রোগ্রামস। আর যারা এর মধ্যেও ভাবছেন যে পুজো তো বছরে একবারই আসে, তাহলে একটু তো বেরোনো উচিত, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই বছর দুর্গাপুজোয় বেরোনোটা বোধহয় উচিত হবে না। দেখুন না, একটা বছর, শুধু এই একটা বছর যদি একটু অন্যরকমভাবে পুজো কাটান, পরে তো আবার প্রত্যেক বছর দুর্গাপুজো আসছেই, কিন্তু এই একটা বছর একটু বাড়িতে থেকে পরিবারের সাথে থেকে একটু অন্যরকমভাবে পুজো কাটিয়ে দেখুনই না কীরকম লাগে। সেটা আপনার নিজের জন্য না যতটা, আপনার প্রিয়জনের জন্য এইটুকু স্যাক্রিফাইস নিশ্চয়ই করা যায়, কি বলুন? তাহলে চলুন আর দেরি না করে আমরা চটপট বেরিয়ে পড়ি একটা গ্লোবাল পুজো পরিক্রমায় গ্লোবালি বাঙালির সাথে। গ্লোবালি বাঙালির এই পুজো স্পেশাল এপিসোডটি দুটো তিনটে পর্বে ভাগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে দুর্গাপুজো নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং ট্রিভিয়া, বিভিন্ন দেশে দুর্গাপুজোর বিভিন্ন ধরনের ট্র্যাডিশনস নিয়ে কিছু আলোচনা, আর তাছাড়া তো অবশ্যই রয়েছে একটি গ্লোবাল পুজো পরিক্রমা। তবে তাছাড়া এই সব কিছুর আগে আমরা আজ এক্ষুনি এই বছরের পুজোটা শুরু করতে চাই পুজোর ফ্যাশন দিয়ে। কারণ বাঙালি মাত্রই জানেন যে দুর্গাপুজো কিংবা শারদোৎসবের একটা ভীষণ ইন্টিগ্রাল পার্ট হচ্ছে পুজোর সাজগোজ। সামনে আমরা নিয়ে এসেছি একটা দারুণ, ভীষণ স্টাইলিশ আর কালারফুল একটা কোল্যাজ, যার থেকে আপনারা নতুন ধরনের অনেক অনেক আইডিয়াস পেতে পারবেন পুজোর সাজের জন্য। এছাড়া রয়েছেন দুই ডিজাইনার যারা আপনাদেরকে অনেক ফ্যাশন টিপস দেবেন, অনেক অভিনব আইডিয়াস দেবেন পুজোর সাজের জন্য। দুর্গাপুজো এবছর হয়তো একটু অন্যরকম, কিন্তু তা সত্ত্বেও নিজের জন্য, পরিবারের আপনজনের জন্য তো একটু সাজগোজ করাই যায়, বলুন? তাই চলুন আমরা বেরিয়ে পড়ি পুজোর ফ্যাশনের খোঁজে। তবে তার আগে আমরা দেখে নেব আমাদের কচি কাচারা তারা কি বেশে আর কতটা ভালোবেসে দুর্গাপুজো কাটায়। গন্ধ এসেছে, ও আয়রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। ঢ্যামকুর বাতি বেজেছে, গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে, গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে। আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে। কি এবার পাচ্ছেন তো ঠিক পুজো পুজো গন্ধটা? আর আমাদের কচি কাচারা তো একেবারে পুজোর মুডে অলরেডি হাজির। যদিও ছবিগুলো কোনোটাই এই বছরের নয়, এই বছর তো পুজো আসতে এখনো কয়েকটা দিন বাকি রয়েছে, আর পুজোর সময়ও এবার তো এইরকমভাবে ঘুরে বেড়ানোটা ঠিক কাঙ্ক্ষিত নয়। তবে একটা জিনিস কিন্তু পরিষ্কার বোঝা গেল এই ছবিগুলো দেখে, আমাদের কুচোরা পুজোর সময় আমাদের সনাতন ভারতীয় পোশাকে কিংবা বাঙালি পোশাকে কিন্তু দিব্যি স্বচ্ছন্দ, তা সে নিজেদের ইচ্ছেতেই হোক কিংবা অনিচ্ছায়। তবে এটুকু বলতে পারি যে ছোটবেলা থেকে বাবা মায়েরা যদি এই অভ্যেসগুলো গড়ে দিতে পারেন, তাহলে হয়তো পরবর্তীকালে সেটা সাহায্য করে তাদের শিকড়টাকে আরো শক্ত করতে, আরো মজবুত করতে। এই তো গেল ছোটদের ফ্যাশনের কথা। ছোটদের ফ্যাশনের পরে অবশ্যই আসে বড়দের ফ্যাশনের কথা, কিন্তু তার আগে একটা ছোট্ট স্টাইলিং সেশন উইথ ডিজাইনার অ্যান্ড স্টাইলিং এক্সপার্ট এবং কটনওয়ালা বুটিকের কর্ণধার শ্রীমতী শর্মিলা বসু ঠাকুরের সাথে। শাড়ি আমার প্রিয় পোশাক। শাড়ি পছন্দ এই জন্য, অন্যতম প্রধান তার কারণ হলো ভার্সেটাইল।
এই 12 হাতের মায়া নিয়ে যা খুশি তাই করা যায়। এবং এই শাড়ির স্টাইলিং করতে গেলে নানাভাবে করা যায়, তাই নিয়েই এখন একটু 2-4 কথা বলবো, তাই ভাবলাম। শাড়ি ড্রেপিং এর তো অনেক রকম পদ্ধতি আছে, হাজার রকম ভাবে শাড়ি পরা যায়, সেটা হয়তো অন্য কোনো সময় বলা যাবে। আজকে যেটা বলতে চাই যে খুব সহজে এবং হাতের কাছে যা কিছু আছে তাই দিয়ে কিভাবে আমরা স্টাইলিং করতে পারি। যেমন আমি যে শাড়িটা পরে আছি সেটা দিয়ে যদি আমি শুরু করি, যে এইটা একটা হ্যান্ডলুমের শাড়ি, সাউথের শাড়ি, সাধারণ তাঁতের একটা শাড়ি। তাকে এই শাড়ি পরেই কিন্তু নানানভাবে যে কোনো জায়গায় চলে যাওয়া যেতে পারে যদি প্রপার স্টাইলিং সেটা হয়। আমি যেরকম এই শাড়ির সঙ্গে যে ব্লাউজটা পরেছি, একটা জাম রঙের ব্লাউজ, এই ব্লাউজটা অন্য একটা শাড়ির ব্লাউজ পিস ছিল, শাড়ির সঙ্গে যেরকম ব্লাউজ পিস থাকে। আমি কিন্তু সেই শাড়িটার সঙ্গে এই ব্লাউজ কোনোদিন পরিনি, তাকে টিম আপ করেছি এই শাড়ির সঙ্গে। ব্লাউজ নিয়ে নানা রকম ভাবে স্টাইলিং করা সম্ভব, এবং যা আছে এমন নয় যে প্রত্যেকটা শাড়ির সঙ্গে সবসময় আপনাদের নতুন নতুন ব্লাউজ তৈরি করতে হবে। যা আছে সেগুলোকেই মিক্স অ্যান্ড ম্যাচ করে নানান রকম ভাবে টিম আপ করে খুব সুন্দর করে একটা স্টাইল স্টেটমেন্ট তৈরি করা যেতে পারে। যেমন এই শাড়িটা যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আমি পরে আছি, তাই জন্য এই শাড়ির ক্ষেত্রেই আমি বলছি যে যদি কারো মনে হয় যে না এই রংটা পছন্দ হচ্ছে না বা এরকম ব্লাউজ পরবো না, তাহলে আমি বলবো যে এই রকম ব্লাউজও পরতে পারেন। এইগুলো মহারাষ্ট্রিয়ান যে পিস এরকম মোটামুটি অনেকেরই থাকে, এটাও কিন্তু এই শাড়ির সঙ্গে খুব ভালো যেতে পারে। অথবা যদি মনে করেন যে কন্ট্রাস্ট কোনো রঙে যাবেন, তাহলে এটাও আমার একটা অন্য শাড়ির ব্লাউজ পিসের অংশ, এইটা দিয়েও কিন্তু খুব সুন্দর হতে পারে। যদি আপনার মনে হয় যে না এটা একটু পতাকা পতাকা দেখতে হয়ে যাচ্ছে, গেরুয়া আর সবুজ, পরবেন না, করতেই হবে এরকম তার কোনো মানে নেই। মনোক্রম কিছু যদি ভাবেন তাহলে এই রকম ব্লাউজও পরতে পারেন, তাতে একই ধরনের শেডের মধ্যে থাকলো। যাদের বেশি রং চঙের বৈপরীত্যে বিশ্বাস নেই তারা এতে যেতে পারেন, এবং যদি পৃষ্ঠ প্রদর্শন করতে ভালোবাসেন তাহলে এই ব্লাউজের পেছনটা হচ্ছে প্যাচ ওয়ার্ক। সুতরাং এটাও একটা দারুণ স্টাইল হতে পারে। এগুলো যদিও সাজনীতি বলে একটা কথা আছে, কিন্তু আবার সাজনীতি নেই, সবটাই নির্ভর করে নিজের ওপরে, নিজের ধ্যান ধারণা, নিজের এস্থেটিক সেন্সের ওপরে। এবং আমি একটা কথা বারবার বলতে চাই যে আপনি যা সেটাই আপনি থাকবেন, এমন ভাবে সাজগোজ করবেন যাতে আপনার নিজের চারিত্রিক বৈশিষ্ট্যটা ফুটে ওঠে। এমন যদি হয় যে আপনি এমন সাজলেন যে নিজেকে নিজে মনে হচ্ছে না, তার চেয়ে আর দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। কাজেই নকল করবেন না, অন্য কাউকে দেখবেন না, নিজে আয়নায় দেখুন, নিজেকে বুঝুন, নিজেকে জানুন। সেটা হচ্ছে একটু চেষ্টা করলে পারা যায়, তাহলে দেখবেন সাজটাও খুব সহজে হয়ে যাবে। এখনই ওয়ার্ড্রোব খুলুন, যা আছে তার থেকেই দেখবেন আপনার অনন্ত সম্ভাবনা তৈরি হচ্ছে, প্রচুর স্টাইল স্টেটমেন্ট করতে পারবেন। এবং এইটা একবার যদি নেশা ধরে যায় তাহলে দেখবেন নিজের অজান্তেই আপনি খুব সুন্দর করে সাজতে শিখে গেছেন, তখন আর এইরকম কোনো পরামর্শের দরকার হবে না। পুজোর আগাম শুভেচ্ছা, সবাই একসঙ্গে থাকুন, বাড়িতে থাকুন, সাজগোজ করুন, খাওয়া দাওয়া করুন, বেরোবেন না। ধন্যবাদ। দারুণ সিম্পল অথচ ইউজফুল টিপস। আর কি সুন্দর করে বললেন শর্মিলাদি, এই নিজেকে খুঁজে নেওয়ার ব্যাপারটা জীবনের ক্ষেত্রে যতটা প্রয়োজন ঠিক সেরকমই প্রয়োজন ফ্যাশনের ক্ষেত্রেও। যদিও আমরা ফ্যাশনের থেকে স্টাইলের ওপরেই একটু বেশি জোর দিচ্ছি, যা স্বতন্ত্র এবং সনাতন, যা এফর্টলেস এবং ইউনিক। শাড়ি আর ব্লাউজের ব্যাপারে মানে যেরকম শর্মিলাদি দেখালেন যে একটি শাড়ি বিভিন্ন ব্লাউজের সাথে বিভিন্ন ধরনের রূপ পায়, একই রকমভাবে একটি ব্লাউজের সাথে কিন্তু অনেক ধরনের শাড়ি দারুণভাবে পেয়ারিং করা যায়। আর আজকাল তো শাড়ির যে ব্লাউজগুলো তৈরি হয় তার ডিজাইন দেখলে অবাক হয়ে যেতে হয়, এত সুন্দর ব্লাউজেস, আর প্রত্যেকটা যেন একটা মানে ইউনিক পিস। ডিফারেন্ট কাইন্ডস অফ পুজো স্পেশাল ব্লাউজও কিন্তু পাওয়া যায়। দুর্গাপুজোর সাজের আরেকটা বেশ ইউনিক এলিমেন্ট যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, এটা একটা ব্লাউজের লটকন, যার উপরে রূপং দেহি জয়ং দেহি লেখা। একটা ফ্যাব্রিকের ওপরে লেখাটা এমব্রয়ডারি করা হয়েছে, আর এই লটকনটা ডিট্যাচেবল, মানে যখন দুর্গাপুজো নয় তখনও ব্লাউজটা পরতে চাইলে এইটা রূপং দেহি জয়ং দেহি লেখাটা
আলাদা করে খুলে রেখে ব্লাউজটা যে কোনো সময় পরা যেতে পারে। আর এটা যদি একটু ছোট সাইজের বানানো যায় তাহলে আমার মনে হয় এটা খোপার কাঁটা কিংবা ইভেন শাড়ির সাথে ব্রোচ হিসেবেও ইউজ করলে বেশ ভালো দেখাবে, বেশ একটা নতুন রকমের পুজো পুজো ফিল আসবে। শুধু শাড়ি ব্লাউজের কথা বললে তো আমাদের চলবে না, তার সাথে ধুতি পাঞ্জাবির কথাও বলতে হবে, কারণ আজকাল এত ধরনের ধুতি আর পাঞ্জাবির ডিজাইনস হয় যে দেখলে একেবারে তাক লেগে যায়। তাহলে চলুন দেখা যাক যে আমাদের বড়দের ফ্যাশনটা, বড়দের সাজগোজটা পুজোয় কিরকম হচ্ছে। আর এই সাজগোজে কিন্তু 16 থেকে 60 সবাই সমান উৎসাহী। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়, লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি, ধরা পড়েছিল ভয়। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। গোপনের প্রেম গোপনে গিয়েছি আমরা দুজনে, কখন গিয়েছি। কি দুর্দান্ত সব সাজগোজ, দেখেই মনটা পুরো পুজো পুজো লাগছে। আর এই পুজো ফিলিংটা আর একটুখানি বাড়িয়ে দেওয়ার জন্য এবার নিয়ে আসছি আরও কিছু স্পেশাল সাজগোজ। মানে ধরুন মিয়া বিবি যখন একসাথে পুজোর সময় রঙিন হয়ে সাজগোজ করেন, সেটা একটা স্পেশাল ব্যাপার তো বটেই। তাছাড়াও আজকাল কোঅর্ডিনেটেড সাজগোজের বেশ চল হয়েছে। মানে স্বামী স্ত্রী যখন দুজনে একই ধরনের প্রিন্ট কিংবা কালার কিংবা ডিজাইনের শাড়ি বা কুর্তা বা শার্ট পরেন, তখন সেইটা কিন্তু বেশ মজাদার ব্যাপার আর একটু একটু রোম্যান্টিকও। আমারও তো বেশ ভালোই লাগে যে কর্তার সাথে এরকম ম্যাচ করে নানান রকম এক্সপেরিমেন্ট করতে, সাজগোজ করতে। অনেক সময় একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি আমি, যেমন ধরুন সেম কালার কম্বিনেশনটা না পরে একটা অপোজিট কালার কম্বিনেশন পরলাম, কিংবা বরের নেহেরু জ্যাকেটের সাথে ম্যাচ করে আমি একটা দুপাট্টা নিয়ে নিলাম সঙ্গে। ভাবতে গেলে তো এরকম কত কিছুই ভেবে বের করা যায়। যেরকম এই যে পেন্ডেন্টটা দেখছেন, এটা আমার একটা খুব পছন্দের জুয়েলারি বলতে পারেন। এই যে পেন্ডেন্টটা, এটা ফ্যাব্রিকের ওপরে পুরো কলকাতা স্কাইলাইনটা হ্যান্ড পেন্টিং করা রয়েছে, সুতরাং সাইজটা একটু বড়, কিন্তু এটা একেবারে যাকে বলে স্টেটমেন্ট পিস। মানে এই একটা পরলেই আপনি পুরো শো স্টপার, আর কিচ্ছু লাগবে না। আর এটার সাথে ইউনিক ব্যাপারটা হচ্ছে এই যে আমি আমার কর্তার একটা শর্ট কুর্তা বানিয়ে তার উপরেও এই সেম কলকাতা স্কাইলাইনটা হ্যান্ড পেন্টিং করিয়েছিলাম। আমরা এগুলো আলাদা আলাদাও করতে পারি, আবার একসাথে কোঅর্ডিনেট করে যখন পড়ি সেটা তো একটা হই হই ব্যাপার, সবাই এসে জিজ্ঞেস করে। এইরকম একটা ভীষণ ইউনিক জুয়েলারি আমি কোথায় পেলাম সেটা আমার দর্শকদের জানিয়ে দেওয়া আমার অবশ্য কর্তব্য, স্পেশালি আজকে যখন আমরা সাজগোজ নিয়ে আলোচনা করছি। এইটা এবং রূপং দেহি জয়ং দেহি যে লটকানটা দেখিয়েছিলাম আগে, এই দুটোই আমাকে কাস্টমাইজ করে বানিয়ে দিয়েছে বম্বের ডিজাইনওয়ালা বুটিকের পরমা সেন মজুমদার। এবার তাহলে দেখে নি দুজনে কুজনে পুজোর সাজটা কিরকম হতে পারে। এখানে এই ছবিটায় দেখতে পাবেন যে আমার যেটা শাড়ির কম্বিনেশন, তার ঠিক অপোজিট কম্বিনেশনে আমার বরের কুর্তা আর ধুতিটা বানানো হয়েছে। আর এই জিনিসটা কাস্টমাইজেশনটা আমাকে করে দিয়েছে ওলি বুটিকের
উড়না। এবার চলুন দেখে নিই আমাদের বাকি রোম্যান্টিক পেয়ারিংস। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আমি যে নিজেই মত জানি না তোমার শর্ত, আমি যে নিজেই মত জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ তবুও তোমায় চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। আহা, পুজোর সাজ তো একেবারে জমে উঠেছে। মিয়া বিবি ছাড়াও কোঅর্ডিনেটেড ড্রেসিং কিন্তু আরও অনেক ধরনের হতে পারে, যেমন ধরুন বাবা ছেলে, মা মেয়ে, কিংবা শাশুড়ি বৌমা, কিংবা ফুল ফ্যামিলিজ বা বেস্ট ফ্রেন্ডস। এবার এই ধরনের কিছু এক্সট্রা স্পেশাল সাজগোজ। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না না। ছেড়ে দেবো না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেবো না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেবো না। কত রকমের সাজগোজ তো দেখা হলো, কিন্তু এই যে এত নানান ধরনের শাড়ি, ব্লাউজ, কুর্তা, তার নানান ধরনের ফ্যাব্রিক, এগুলো আসে কোথা থেকে, কিভাবে তৈরি হয়, এই নিয়ে কি আমরা ভাবি কখনো? কিংবা ধরুন এই যে হ্যান্ডলুম, আজকাল এত হ্যান্ডলুম সব শুনতে পাই চতুর্দিকে। হ্যান্ডলুম জিনিসটা কি এবং কেন তার এত দাম, আর কেনই বা আমরা এত দাম দিয়ে হ্যান্ডলুম কিনবো? এইসব প্রশ্নের উত্তর পেলে কিন্তু মন্দ হতো না। তাই এখন আমাদের মধ্যে আসছেন শ্রীমতী শবনম সেনগুপ্তা। তিনি এবং তার স্বামী শ্রী অভিক সেনগুপ্তা দুজনে মিলে তৈরি করেছেন অমলতাস। অমলতাস একটি বুটিক যেখানে তারা শুধুই হ্যান্ডলুম নিয়ে কাজকর্ম করেন, এবং তাদের এই ইন্ডিয়ান হ্যান্ডলুমসের জন্য তাদের প্যাশন এতটাই বেশি যে একজন আইটি প্রফেশনাল এবং অন্যজন একটি কলেজের কম্পিউটার সায়েন্সের প্রফেসর হওয়া সত্ত্বেও তার পাশাপাশি এই উদ্যোগটি তারা সমানভাবে চালিয়ে যাচ্ছেন। শুনি একটু শ্রীমতী শবনম সেনগুপ্তা কি বলেন আমাদের। নমস্কার, অমলতাসের পক্ষ থেকে আসন্ন পুজোর ফ্যাশন নিয়ে দু চারটে কথা বলবার জন্য এলাম। গ্লোবালি বাঙালিকে অনেক ধন্যবাদ এই প্ল্যাটফর্মটি দেওয়ার জন্য। প্রথমত, ফ্যাশন হচ্ছে একটা কনসেপ্ট যেটা সময়ের সঙ্গে সঙ্গে বদলায়, ইভলভ করে। অন্যদিকে স্টাইল হলো একটি ধারা যেটা চিরাচরিত। আমাদের দেশ ভারতবর্ষ একটা সোনার খনি, যেখানে প্রতিটি রাজ্যের আলাদা আলাদা বুনন শৈলী রয়েছে, উইভিং স্টাইল রয়েছে। এই প্রতিটি বুননই হয় হচ্ছে হাতে, যেগুলোকে আমরা হ্যান্ডলুম বলে জানি। আসন্ন পুজোয় আমার সাজেশন মিক্স অ্যান্ড ম্যাচ। এই মিক্স অ্যান্ড ম্যাচ হতে পারে দুটি ভিন্ন রাজ্যের বুনন শৈলীর মধ্যে, কিংবা একটি রাজ্যের বুননের সঙ্গে আরেকটি রাজ্যের হ্যান্ড এমব্রয়ডারি বা হ্যান্ড ব্লক প্রিন্টের। যেমন আমি নিজে পরে আছি এখন একটি
কোট প্যাচ শাড়ি, যেটা একটা অর্গানিক কটন শাড়ি, হাতে তৈরি হয়, উড়িষ্যার এটা ট্রাইবাল উইভের শাড়ি, এটা খুব স্পেশাল শাড়ি। এটির সঙ্গে আমি পরেছি একটা ব্লাউজ, যেটা হচ্ছে বাগরু প্রিন্টের। বাগরু হচ্ছে রাজস্থানের একটা হ্যান্ডব্লক প্রিন্টিং টেকনিক, তারা ন্যাচারাল কালার্স দিয়ে এই প্রিন্টিং গুলো করে থাকে। আরো একটি উদাহরণস্বরূপ দেখাই, যে এটি একটি গোল্ডেন কালারের তসর শাড়ি, তৈরি হয়েছে আমাদের প্রতিবেশী রাজ্য বিহারে, ভাগলপুরে। এটির সঙ্গে আপনি পড়তে পারেন আমাদের রাজ্যের তৈরি কাঁথা প্যাচওয়ার্কের একটি ব্লাউজ। এটিও কটন শাড়ি, এটাকে বলে কলা কটন। এটার নাম হচ্ছে ভুজতি। গুজরাটের ভুজ অঞ্চলে তৈরি হয় এই শাড়ি। এই শাড়িটির সঙ্গে আপনি পেয়ার করতে পারেন একটি ব্লাউজ, যেটি হচ্ছে তেলিয়া কটনের। তেলিয়া হচ্ছে একটা অত্যন্ত কমপ্লেক্স একটা উইভ, যেটা হয় অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায়। একটি ডমরিয়া উইভের শাড়ি, যেটা আবার একটি ট্রাইবাল উইভের শাড়ি, উড়িষ্যার শাড়ি। এই শাড়ির সঙ্গে আপনি পেয়ার করতে পারেন একটি আজরাকের ব্লাউজ। আজরাক হচ্ছে আরেকটি ব্লক প্রিন্টিং টেকনিক, হ্যান্ড ব্লক প্রিন্টিং টেকনিক, যেটা হয় গুজরাটের আজরাকপুরে। মহারাষ্ট্রের একটা বিশেষ শাড়ি হচ্ছে বিদর্ভ তসর শাড়ি। এই শাড়ির বিশেষত্ব হচ্ছে পার কার্ভাটি কিন্নার বলে এই টিপিক্যাল উইভিংটাকে, এবং এই টেম্পল, এই এডস গুলো। এই শাড়িটিকে আপনি দেখুন, যদি এই কম্বিনেশনের আরেকটি তেলিয়া ব্লাউজের সঙ্গে আপনি পরেন, কি অসাধারণ লাগতে পারে। আচ্ছা, এবারে আসি কিছু অপ্রচলিত উইভের কথায়। এই যে শাড়িটি, একটি অত্যন্ত সিম্পল শাড়ি, এটি হচ্ছে গোয়ার শাড়ি, এর নাম কুন্ডি। গোয়ার খেটে খাওয়া মানুষরা মাঠে ঘাটে একসময় কাজ করতো এই শাড়ি পরে। কিছু শাড়ি রিভাইটালিস্ট কাজ করে এই শাড়িটিকে নিয়ে গেছে এখন বিশ্বের দরবারে। অত্যন্ত সিম্পল কিন্তু অত্যন্ত ক্লাসি এই শাড়ি। এটি হচ্ছে একটি পিওর সিল্কের ইলকার শাড়ি। এই শাড়িটি তৈরি হয় কর্ণাটকে। ভীষণ গর্জাস শাড়ি, উৎসবে অনুষ্ঠানে পরার জন্য একদম উপযুক্ত। এছাড়া এটি হচ্ছে একটি আসাম সিল্ক, অত্যন্ত সুন্দর উইভ এবং অত্যন্ত ভালো কোয়ালিটির সিল্ক, মালবেরি সিল্ক, এগুলোকে বলা হয় আসামের পাট সিল্ক। এছাড়া আরেকটি বিশেষ ব্যাপার নিয়ে কথা বলতে চাই উইভিং ছাড়া, সেটি হচ্ছে শিবরি। শিবরি হচ্ছে একটি জাপানিজ রেজিস্ট ডাই টেকনিক, আমাদের বন্ধেজ বা বাটিকের মতো। এখানে কি করা হয়, এই যে প্যাটার্নস গুলো আছে না, এগুলোকে ধরে একদম সুচ সুতো দিয়ে নিখুঁতভাবে সেলাই করা হয়, করার পরে রঙে চুবানো হয়। অনেক সময় একাধিকবার সেলাই করে একাধিকবার রঙে চুবানো হয় মাল্টি কালার এফেক্ট আনার জন্য, এবং হয়ে যাবার পরে সুতোগুলিকে খুলে ফেলা হয়, যখন জিনিসটাকে দেখতে এরকম লাগে। মানে বুঝতেই পারছেন যে কি প্রচন্ড এফোর্ট ইন্টেন্সিভ, কি প্রচন্ড লেবার ইন্টেন্সিভ এই সমস্ত কাজ। যে এই যে হাতে বোনা শাড়ি, এই শাড়ি বা হাতে বোনা বা হ্যান্ড এমব্রয়ডার্ড বা হ্যান্ড ব্লক প্রিন্টেড এইসব শাড়িগুলি, কিন্তু যে শাড়িগুলি ধরুন আপনি সিনথেটিক ফাইবারে বা ম্যানমেড ফাইবারে মেশিনে তৈরি হয়, সেই শাড়িগুলোর তুলনায় খুব স্বাভাবিকভাবেই এদের দাম বেশি। কিন্তু আপনি যদি গুণগত মান বিচার করেন, এই শাড়িগুলির স্থান অনেক ওপরে। এই শাড়িগুলি হচ্ছে অনেক বেশি কমফোর্টেবল, কারণ এরা পোরাস, হাতে তৈরি ন্যাচারাল ফাইবারের বলে এরা পোরাস, এরা ব্রিদেবল, অনেক বেশি ক্লাসি, অনেক বেশি মাটির কাছাকাছি। হ্যান্ডলুম হচ্ছে আমাদের ঐতিহ্য, আমাদের দেশীয় অর্থনীতি অনেকটা নির্ভর করে হ্যান্ডলুমের উপরে। সকলের পুজো ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হ্যান্ডলুমের ব্যাপারটা অনেকটাই পরিষ্কার হয়ে গেল, তাই না? আর তার সাথে
পাওয়া গেল শাড়ি আর ব্লাউজের পেয়ারিংয়ের কিছু দুর্দান্ত টিপস। পুজোর সাজ আমাদের এখনো শেষ হয়নি, পুজোর সাজের কোলাজের আরও একটুখানি বাকি আছে। প্রতি বছর দেশে বিদেশে সমস্ত বাঙালিরা আনন্দে উৎসবে মেতে ওঠেন মা দুর্গার আগমনকে কেন্দ্র করে। তাদের সেই সম্মিলিত প্রচেষ্টা, বাঙালিয়ানা সেই নির্ভেজাল উত্তরাধিকার যা ছড়িয়ে যায় পরের প্রজন্মে দুর্গোৎসবের মধ্যে দিয়ে, তার কিছু ঝলক আমরা এবার দেখে নেব আমাদের অনুষ্ঠান শেষ করবার আগে। পুজোর সাজ আর তার সাথে কিছু আনন্দঘন মুহূর্ত, এই দিয়ে আজ আমরা শেষ করতে চাই। এই আনন্দের রেশ যেন সবার মধ্যে সারা বছর ধরে থাকে। সবার পুজো খুব ভালো কাটুক। শুভ শারদিয়া জানাই সবাইকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং বাড়িতে থাকবেন। এবং শেষ করবার আগে প্রতিবারের মতন লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার। কে জানে কখনটা পাবে এই জীবনটা, কে জানে কখনটা পাবে এই জীবনটা। কে জানে কখনটা পাবে এই জীবনটা, কে জানে কখনটা পাবে এই জীবনটা। যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা।